নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার স্বাগতম জানাই আপনাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো দেখুন, আজকে আমরা বাংলা ভাষার একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আপনাদের প্যাসেজ থাকবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আপনাদের প্যাসেজ এবং প্যাডাগজি, ঠিক আছে, প্যাসেজ এবং প্যাডাগজি দুটাই সেকশন আপনাদের থাকছে। তো আজকের ক্লাসে আমরা প্যাসেজ এবং প্যাডাগজি সবগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমাদের গত যে অনলাইন পরীক্ষা হয়েছিল, এখানে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা আজকে তুলে নিচ্ছি এখান থেকে। তো এই ধরনের ক্লাস আপনারা যদি প্রতিনিয়ত দেখেন প্রিভিয়াস ইয়ার ক্লাস, তো আপনারা যারা আপকামিং টেট দিতে চলেছেন, আপনাদের পেপার 1 বা পেপার 2 যাই হোক না কেন, আপনাদের যথেষ্ট হেল্প হবে। তো চলুন দেরি না করে আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ রয়েছে। কি বলেছে? নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন। এখানে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজের এই দুইটা প্যারাগ্রাফ। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা পেজে কিন্তু আমাদের সম্পূর্ণ প্যাসেজটা কমপ্লিট। ঠিক আছে, তারপর আমরা যাব প্রশ্নে। এবার দেখুন, সর্বপ্রথমে আপনারা কিন্তু প্যাসেজটা পড়তে যাবেন না। আমরা প্যাসেজটা প্রথমে পড়লাম না, আমরা প্যাসেজটা না পড়ে সরাসরি চলে গেলাম প্রশ্নে। তো প্রশ্ন 1 নম্বর কী বলেছে দেখি, তারপর আমরা প্যাসেজে যাব। সর্বানন্দের সময়ে কর্কচ্ছ, এখনকার কর্কচ নুন কিভাবে তৈরি করা হয়? নদীর জল শুকিয়ে, গঙ্গার জল শুকিয়ে, নাকি সমুদ্রের জল শুকিয়ে, নাকি পুকুরের জল শুকিয়ে? দেখুন, প্যাসেজ থেকে কী করে আনসার করতে হয় ডাইরেক্ট লাইভ আমি আপনাদের দেখিয়ে দেব। আমি কিন্তু তার আগে আমি কিন্তু খোঁজাখুঁজি করে নেব, আপনাদের সামনে নিয়ে আমি এবার খুঁজবো। তো আপনারাও আমাকে খুঁজতে একটু সাহায্য করুন। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়? আমরা একটা কিওয়ার্ড পেয়েছিলাম। তো কিওয়ার্ডটা কী পেয়েছিলাম একবার দেখে নিই, ভুলে গেছি সম্ভবত। কিওয়ার্ডটা হচ্ছে কি, এই যে কর্কচ্ছ, এখানে দেখতে পাচ্ছেন কর্কচ্ছ বা কর্কচ নুন, এটা কি করে তৈরি করা হয়? তো কর্কচ্ছটা কোথায় রয়েছে প্যাসেজের, আমরা একটু খুঁজবো যে কর্কচ্ছটা কোথায় রয়েছে। কর্কচ্ছ যে শব্দটা আমাদের দিয়েছে, এই শব্দটা কোথায় রয়েছে আমরা কোথাও একটু দেখি তো, একটু চোখ বুলিয়ে খুঁজে নেই আমরা কোথায় রয়েছে। খুব তাড়াতাড়ি খুঁজবো, এই পেজে সম্ভবত দেখা যাচ্ছে না। নেক্সট পেজে দেখি, এই যে কর্কচ্ছ, যেটা কর্কচ্ছটা কোথায় রয়েছে সেটা কিন্তু আমাদের যদি না খুঁজে বের করি তাহলে কিন্তু আমরা কারেক্ট আনসার করতে পারি। এই দেখুন, আমরা পেয়ে গেছি সর্বানন্দের সময়ে কর্কচ্ছ, এখনকার কর্কচ নুন। এখানে কি বলেছে দেখুন, সমুদ্রের জল শুকিয়ে যে নুন হতো তাহাকে বলতো সর্বানন্দের সময় কর্কচ্ছ বা এখনকার কর্কচ নুন। তার মানে সর্বানন্দের সময় আমরা সমুদ্রের জল শুকিয়ে আমরা একটা অপশনে দেখেছিলাম, তাই না? তো সুতরাং এটার কারেক্ট আনসার কী হবে? আরে ভাই আর যাস না ভাই। তো এখানে কারেক্ট আনসার কী হবে দেখুন, অপশন নম্বর সিতে দেওয়া আছে, কি দেওয়া আছে? সমুদ্রের জল শুকিয়ে। আপনারা দেখলেন যে কারেক্ট আনসার কী করে হলো। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার কী হচ্ছে ভাই? অপশন নম্বর সি ইজ দ্য রাইট আনসার। সমুদ্রের জল শুকিয়ে কর্কচ্ছ বা এখনকার কর্কচ নুন তৈরি করা হয়। তারপর দেখুন, গদ্যাংশ অনুসারে 7 রকমের ব্রীহির মধ্যে কোনগুলি অন্তর্ভুক্ত? জব, দেধান, কঙ্গু, যাও। দেখান, শালিদান, জব, কঙ্গু। কঙ্গু, মাঘ, শ্যামাধান, দেখান। শ্যামাধান, জব, কঙ্গু না দেখান? এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 2, 7 রকমের ব্রীহির মধ্যে কোনগুলি রয়েছে আমরা একবার পেসিজে আবার যাব। প্রত্যেকটা কিন্তু আমাদের পেসিজে দেখতে হবে। এই 7 রকমের শব্দটা কোথায় আছে আমাকে এই যে এই টার্মটা আমাকে কিন্তু খুঁজে বের, এই দেখুন পেয়ে গেছি। এই দেখুন, 7 রকমের ব্রীহির মধ্যে জব, দেখান, সমাধান, কঙ্গু। ঠিক আছে, জব, দেখান, সমাধান, কঙ্গু, এই 4টা। জব, দেখান, সমাধান, কঙ্গু কোথায় রয়েছে দেখি তো। এই দেখুন, জব, দেখান, সমাধান, কঙ্গু, এই 4টা পেলাম আমি। কী পেয়েছি, কী পেলাম? জম, দেখান, সমাধান, কঙ্গু, এই 4টা পেয়েছিলাম, সুতরাং এটা হবে কি কারেক্ট আনসার। ঠিক আছে, মাঘ বলে অপশনে কিছু ছিল না, শালি ধান বলে কিছু ছিল না, যাও বলে কিছু ছিল না, সুতরাং অপশন এবিসিডি আমার কাটা গেল। তারপর দেখি, অধীড়ুর শব্দটির সমার্থক শব্দ কি? অধীড়ুর শব্দের সমার্থক শব্দ কি? আমরা একটু পেসিজে দেখে নিই অধীড়ুর বলতে কি বোঝাচ্ছে। অধীড়ুর বলে যে টার্মটা রয়েছে, এই টার্মটা কোথায় রয়েছে পেসিজের আমরা একটু দেখব। এবার দেখুন, অধীড়ুর বলে একটা শব্দটা কোথাও দেখতে পান, এই দেখুন পেয়ে গেছি অধীড়ুর। ঠিক আছে, অধীড়ুর বলতে কি বোঝাচ্ছে? তাল শ্বাস। অধীড়ুর বলতে কি বোঝাচ্ছে? তাল শ্বাস। সুতরাং অপশনে আমরা দেখি যে তাল শ্বাস কোথাও আছে কিনা, না যদি থাকে তাহলে সেটা কারেক্ট আনসার হবে, না হলে আমরা অন্য কিছু খুঁজব। এই দেখুন আছে, অধীড়ুর শব্দের অর্থ কি? ভিতরের শ্বাস বা তাল শ্বাস। সুতরাং অপশন নাম্বার সি এটা আমাদের হয়ে যাবে কি
কারেক্ট আনসার। দেখুন আমরা ডাইরেক্ট প্যাসেজ দেখে দিয়ে কিন্তু আমরা কারেক্ট আনসার কী করে করছি, তাও আপনাদের সম্মুখে। উড্রোর লোকে সর্ষে লোক খুব পছন্দ করে, একথা কে বলেছিলেন? উড্রোর লোকে সর্ষের শাক খুব পছন্দ করে, একথাটা কে বলেছিলেন? যাব আমরা প্যাসেজে, কারণ যেহেতু আমরা প্যাসেজ থেকে আনসার করছি, প্যাসেজে যেতে হবে, নাহলে আমরা আনসার করতে পারবো না। আচ্ছা, এই দেখুন একদম শেষ লাইন, এদেশের লোকে সর্ষে শাক খুব পছন্দ করতো, এই কথা ইসিং উল্লেখ করেছিলেন। কে উল্লেখ করেছিলেন? ইসিং। তো আমরা এবার দেখব অপশনে ইসিং কোথায় রয়েছে। এই দেখুন অপশন নাম্বার সিতে দেওয়া আছে কি ইসিং, সুতরাং অপশন নাম্বার সি ইসিং হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। দেখতে পাচ্ছেন। তারপর দেখে নেওয়া যাক, এদেশে গমের প্রচলন তেমন না থাকলেও গম পাওয়া গেছে। এদেশে গমের প্রচলন যদিও নাই, তবুও কিন্তু গম পাওয়া গেছে। 1 নম্বর অপশন কি বলেছে দেখি, কর্ণ সুবর্ণের কাছে রক্ত মৃত্তিকা বিহারের ধ্বংসস্তূপের মধ্যে মাটি করে, ঠিক আছে। তারপর হরপ্পার ধ্বংসস্তূপের মাটি করে, মহেঞ্জোদারোর ভূমি গর্ত থেকে, নাকি বিহারের কাছের মাটি থেকে। এগুলোর মধ্যে কোন জোড়াটা সত্য? এখানে যে কোনো দুটা কারেক্ট হবে, আমাদেরকে দেখতে হবে। 1 নম্বর কি আরেকবার ভালো করে পড়ে নেই, কর্ণ সুবর্ণের কাছে রক্ত মৃত্তিকা বিহারের ধ্বংসস্তূপের মধ্যে মাটি করে, হরপ্পার ধ্বংসস্তূপের মাটি করে, মহেঞ্জোদারোর ভূমিগর্ভ থেকে, বিহারের কাছে মাটি করে, না মন্তব্যগুলির এই বিহারের কাছে মাটি করে, দুঃখিত। তারপর দেখি এখানে এই 4টা অপশন কী কী রয়েছে, এই 4টার মধ্যে আমরা দেখে নিই। আমরা যাব পেসেজে। আচ্ছা, পেসেজে আমরা দেখি কোথায় রয়েছিল। এভাবে জব খাওয়া। আচ্ছা, এই দেখুন, মহেঞ্জোদারোর ভূমি গর্ভ থেকে গম পাওয়া গেলেও এদেশে গমের প্রচলন তেমন ছিল না। ভারতবর্ষে মুসলমান আগমনের পর থেকে এদেশে খাদ্যশস্যে রূপে গমের প্রচলন বেড়ে যায় উত্তর পশ্চিম ও উত্তর ভারতে। বাংলাদেশে গমের চার কমই হতো বলে মনে হয়। কর্ণ সুবর্ণের নিকটবর্তী রক্ত মৃত্তিকা বিহারে ধ্বংসস্তূপের মধ্যে মাটি খুঁড়ে গম পাওয়া গেছে, সুতরাং গম অজানা ছিল বলে জানা যায় না। এখানে দেখুন বলেছে কোন দুটা সত্য। তো কোন দুটা সত্য বলতে আমরা কি বলতে পারি? 1 নম্বর অপশনে দেখুন, কর্ণ সুবর্ণের নিকটবর্তী যে রক্ত মৃত্তিকা আছে, এই অপশনটা আমাদের হবে কারেক্ট। আরেকটা কি, যে মহেঞ্জোদারোর ভূমি গর্ভ থেকে গম পাওয়া গেছে, এটাও কিন্তু কারেক্ট। সুতরাং এই দুটা হবে আমাদের কারেক্ট। সুতরাং আমরা অপশন যাই, আমরা প্রশ্নেতে চলে যাই। প্রশ্ন নম্বর কত ছিল দেখুন, লাইভ কিন্তু আমি আপনাদের সঙ্গে জিনিসগুলো সলভ করার চেষ্টা করছি। 1 নম্বর কর্ণ সুবর্ণের কাছে রক্তমৃত্তিকা, এটা কারেক্ট, আর মহেঞ্জোদারো কারেক্ট। সুতরাং 1 এবং 3 হবে কারেক্ট আনসার। তো 1 এবং 3 অপশন নাম্বার এ। তো অপশন নাম্বার এ এখানে কি সঠিক আনসার। নেক্সট, জবাগু বাংলায় যাও, এই কথাটির অর্থ কী? জবাগুকে বাংলায় যাও বলা হয়, এই কথাটার অর্থ কী? আমরা একবার পেসেজে একবার যাব চুপচাপ, তারপর কী বলেছে জগাগু, এটা আমরা দেখে নেব। বা যাও যেটা বলেছে, এটা তার নিশ্চয় তার সম্বন্ধে কিছু একটা লাইন লেখা থাকবে। এখানে দেখি তো এখানে কোথাও আছে কিনা না। এখানে একটু আপনারা খুঁজুন, এখানে কোথাও যে আমরা কিওয়ার্ডটা দেখেছিলাম, কিওয়ার্ডটা দেখতে পাই কিনা না একটু দেখুন তো। না, এখানে তো তেমন কিছু আমরা দেখতে পাইনি। নেক্সট দেখি এই পেজে। এই দেখুন প্রথমে ফেলে গেছি, কী পেলাম, জবাগু বাংলায় যাও। পরে শব্দটি খুদের মাড় বোঝাতো, অথবা ভেজে ছাতু করে। এটা কি করে? ভেজে ছাতু করে, ঠিক আছে, অর্থাৎ ভেজে ছাতু করে, এটা হবে কারেক্ট আনসার। তো ভেজে ছাতু করে এটা অপশনে কোথায় আছে কিনা না আমরা একটু দেখে নিই, আশা করি থাকবে। ভেজে ছাতু করে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, এই দেখুন, জব খায় হতো মন্ড করে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6-এর বি হবে কারেক্ট আনসার। কেন হবে জব খায় হতো মন্ড করে, এটা কেন হবে কারেক্ট আনসার আমি দেখিয়ে দিই। এখানে দেখুন ক্লিয়ার লেখা আছে, কি লেখা আছে এই দেখুন, জব খাওয়া হতো মন্ড করে, তার অর্থ হচ্ছে জবাগু বাংলায় যাও, ঠিক আছে। এটা কিন্তু দিয়েছে ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর, ঠিক আছে ভাই। নেক্সট প্রশ্ন দেখি,
নেক্সট প্রশ্ন, কারেক্ট আনসার কোনটা হবে আমরা দেখে নিচ্ছি। একটু সময় যাচ্ছে কারণ আমি এক এক করে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখানে দেখুন, নিম্ন প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটা সঠিক নয়, কোনটা সঠিক নয় বলেছে, এটা একটু খুঁজতে হবে। হরিটা মানে রিঠা, কক্করি মানে কাকুড়, এচড় মানে এচড়, বাতিঙ্গন মানে বেগুন। ঠিক আছে, মনে রাখবেন। আমরা পেশি যাওয়ার আগে একটু মনে রাখবেন, হরিটা মানে রিঠা, কক্করি মানে কাকুড়, এচড় মানে এচড়, বাতিঙ্গন মানে বেগুন। এখানে কারেক্ট আনসার কোনটা হবে বলেছে, কোনটা সঠিক নয়। আমরা পেসিজে যাই, পেসিজে গিয়ে আমরা দেখি। আচ্ছা, হরিটা মানে রিঠা, এটা কারেক্ট। হরিটা মানে রিঠা, এটা আমরা কারেক্ট পেলাম। ঠিক আছে, আর কোথায় দেখি, আর কোথায় কী কী শব্দ ছিল, শব্দগুলো এমন ছিল, এই পেজে সম্ভবত আর দেখা যাচ্ছে না, যে এই পেজে দেখি। তো এই দেখুন, বাতিঙ্গন মানে বেগুন, এটাও কিন্তু কারেক্ট, এটাও কিন্তু কারেক্ট আছে। ঠিক আছে, তারপর আরেকটা শব্দ ইচড় মানে এচড়, এই তিনটে আমরা পেলাম, তিনোটা কিন্তু কারেক্ট। ইচড় মানে এচড়, বাতিঙ্গন মানে বেগুন। ঠিক আছে, আরেকটা কোনটা দিয়েছিল ভাই আমাদের, আরেকটা দিয়েছিল আমাদের কি, হরিটা মানে রিঠা। এই তিনটা কারেক্ট। তো তিনটা যদি কারেক্ট হয় তাহলে যেটা আমাদের বাকি থাকবে এটাই হবে আমাদের কি, ইনকারেক্ট। তো দেখি নিই আমাদের কোনটা বাকি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7। ঠিক আছে, এচড় মানে এচড় নয়, এটা হচ্ছে ইচড় মানে এচড়। আমরা এখন দেখলাম যে ইচড় মানে এচড়, এখন এচড় মানে এচড় হচ্ছে না, ইচড় মানে এচড় ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, 7-এর সি হবে এখানে বলেছে কি এচড় মানে এচড়, এখানে এচড় মানে এচড় নয়, ইচড় মানে এচড়। এই দেখুন ডাইরেক্ট পরিষ্কারভাবে লেখা আছে, আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোথায় গেল, এখানে থাকবে। এই দেখুন এখানে দিচ্ছে ইচড় মানে এচড়, কিন্তু আমাদের প্রশ্নে কি দিয়েছিল এচড় মানে ইচড়, এচড় মানে এচড়। সুতরাং এটা ভুল দিয়েছে, এটা হবে ভুল। ঠিক আছে, তারপর পরবর্তী প্রশ্ন আমরা দেখছি। পরবর্তী প্রশ্নে আমাদের কি দিয়েছে, গদ্যাংশ অনুসারে সর্বানন্দ যে শ্লোকের ব্যাখ্যা করেছিলেন, শ্লোকটি কি? শাকং দশবিদ স্মৃতম, শাকং দশবিদং স্মৃতম। যাই হোক, একটু আমরা আইডিয়া পেলাম। তো এবার আমরা খুব ভালো করে অপশনটা আমরা দেখব। এই শাকংয়ের যেটা অপশন রয়েছিল, এটা শাকং, শাকং বলে একটা শ্লোক ছিল। এই শ্লোকটা কোথায় লুকিয়ে আছে, এই শ্লোকটাকে আমরা এবার প্রথমে, এই দেখুন, শাকং দশবিধং স্মৃতম। ঠিক আছে, শাকং দশবিধং স্মৃতং, এটা কোথায় আছে দেখি, শাকং দশবিধং স্থিতং। ঠিক আছে, স্মৃতং, এটা কোথায় আছে ভাই? কোয়েশ্চেন নাম্বার 8 বেরিয়ে যাবাই। কোয়েশ্চেন নাম্বার 8-এর কারেক্ট আনসার দেখুন, অপশন নাম্বার বি, শাকং দশবিধং স্মৃতং। ডাইরেক্ট আমাদের প্যাসেজ থেকে ডাইরেক্ট কারেক্ট আনসার আমরা বের করছি। গদ্যাংশ অনুসারে কলাইয়ের মধ্যে কোনগুলির উল্লেখ আছে? ঠিক আছে, গদ্যাংশ অনুসারে কলাইয়ের মধ্যে কোনগুলার উল্লেখ আছে? কোয়েশ্চেন নাম্বার 9। এবার আমরা দেখব, এটা আমরা একটু প্যাসেজে দেখে নিই। কলাই, কলাইয়ের মধ্যে কোনগুলা রয়েছে দেখি। কলাইয়ের মধ্যে মুগ, মুদবনি অর্থাৎ আধুনিক যেটা ঘেঁষো মুগ বলা হয়, মাগ এবং মসুরের উল্লেখ পাই। মাগ, মসুর, তারপর কি আমাদের ঘেঁষো মুগ, তারপর মুদবনি। তো এটা অপশন নাম্বার কোথায় রয়েছে আমরা দেখি। এখানে দেখুন অপশন নাম্বার কোনটা রয়েছে কারেক্ট অ্যান্সার। আপনাদেরকে ডাইরেক্ট আমি খুঁজে খুঁজে কারেক্ট অ্যান্সারগুলো দিচ্ছি। তো এটা কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 9-এর হবে বি, মুগ, ঘেঁষোমুগ, মাগ এবং বসুর, এটা আমরা পেয়েছি। সোনমুগ বলে কিছু পাইনি, অড়হর বলে কিছু পাইনি, তারপর সোনামুগ বলে আমরা কিন্তু কিছু পাইনি। সুতরাং অপশনগুলো আমরা কেটে দিলাম, তাই না? অপশন নাম্বার 9-এ দেখুন চলে আসছে। তারপর 10 নম্বর প্রশ্নে এটা কবিতা চলে আসছে। এতক্ষণ আমরা প্যাসেজ থেকে আমরা কারেক্ট আনসার করলাম, এবার দেখুন সুন্দর একটা কবিতা চলে আসছে। তো এই কবিতা থেকে আমরা কারেক্ট আনসারটা কী করব দেখি। ছায়া হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে, নিম্নরেখ পদটি কোন জাতীয় পদ? ঠিক আছে, এটা কারেক্ট আনসার কী হবে দেখি তো। ছায়া হয়ে গেল কখন, এই যে কখন রয়েছে, কখনের নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে। ছায়া হয়ে গেল কখন চাপা গাছে ছায়া, যে কখন যেটা পদ, কখনটা কী জাতীয় পদ বলেছে?
ক্রিয়ার বিশেষণ, কৃদন্ত বিশেষণ, না অব্যয়জাত বিশেষণ, নাকি তদ্ধিতান্ত বিশেষণ? কোয়েশ্চেন নম্বর 10 কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার, এটা অব্যয় রূপে ব্যবহার হয়েছে, সুতরাং এটা কি অব্যয়জাত বিশেষণ। এই প্রশ্নটা কিন্তু আপনারা আজ কবিতায় গেলে পাবেন না, যেটা কিন্তু গ্রামারের প্রশ্ন। এখানে দেখুন, ঘুড় সওয়ারির সৈন্য সেথায় চলে পথে পথে, ঘুড় সওয়ারির সৈন্যের ধ্বজার রং কী এবং সঙ্গী ঘোড়ার সংখ্যা কত? এটা জানার জন্য আমরা একটু কবিতায় যাব। একদম সরাসরি আপনারা দেখুন, এখানে দেখুন, রক্তবরণ ধ্বজা উড়ে 30 ঘোড়ার রথে। রং হবে রক্তবরণ এবং ঘোড়া কতটা হবে? ঘোড়া হবে কি 30টা। ঠিক আছে, রক্তবরণ এবং 30। কারেক্ট আনসার কি কোথায় গেল? এই দেখুন অপশন নাম্বার সি, রক্তবরণ এবং 30। তারপর দেখি, আমি কি মালঞ্চতে রাজবাগানের মালি। এখানে আমি বলতে কার কথা বলা হচ্ছে? কোয়েশ্চেন নম্বর 12। আমি থাকি মালঞ্চেতে রাজবাগানের মালি, এখানে আমি কে? কোয়েশ্চেন নম্বর 12। তো এটা জানতে গেলে আমাদেরকে একটু এই কবিতার দিকে যেতে হবে। কবিতায় গিয়ে দেখি তো এখানে রয়েছে কিনা না। আমি যখন ছোট্ট ছিলুম তখন ছোট, আমার ছুটির সঙ্গী ছিল ছবি আঁকার পেটো, নাক কন্যা আসতো ঘাটে শাকের নৌকা চড়ে। এখানে একদিন সেই নাগকুমারী বলে উঠল কে এ। অর্থাৎ এখানে কারেক্ট আনসার এখানে কি হচ্ছে? কারেক্ট আনসার এখানে হবে কি এই আমার নাগকুমারী ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এখানে নাগকুমারী অপশন নাম্বার বি হবে আমাদের কি কারেক্ট আনসার। তারপর দেখি, রাজপ্রাসাদের দেউড়ি সেতায় শ্বেতপাথরে ঘাতা। নিম্নলিখিত যে দেউড়ি যেটা রয়েছে, এই দেউড়ি শব্দের যেটা আমাদের রয়েছে অর্থটা কি? কোয়েশ্চেন নাম্বার 13। এটা শব্দ হবে সদরদ্বার। কারেক্ট আনসার কি? সদরদ্বার মানে দেউড়ি। জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও। কোয়েশ্চেন নাম্বার 14। জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও। এখানে নিম্নরেখ যে ক্রিয়াপদটা রয়েছে, এই ক্রিয়াপদটা কি জাতীয় ভাব নির্দেশ করে? এখানে কারেক্ট আনসার নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব, নাকি উপদেশমূলক ভাব? এখানে কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 14। এটা হবে অনুজ্ঞা ভাব। ঠিক আছে, অনুজ্ঞা ভাব। তো বাক্যের ক্রিয়ার ভাব নিয়ে আমি একটা ক্লাস কন্ডাক্ট করেছি, এটা দেখে না থাকলে দেখে নেবেন। তো এই ক্লাসে পুরো ডিটেলস নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোগ ভাব সবগুলো ডিটেলস আমি আলোচনা করেছি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? অনুজ্ঞা ভাব ইজ দ্য রাইট আনসার। বাড়িটা তার ছিল বুঝি শঙ্খ নদীর মোড়ে। ঠিক আছে, নিম্নলিখিত পদটি কি জাতীয় বিশেষ্য পদ? এখানে যে অব্যয়পদ রয়েছিল, অব্যয়পদ বলতে এখানে যেটা এই বাক্যে যে অব্যয়পদটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কি জাতীয় অব্যয়? অব্যয়পদের কিন্তু ভাগ রয়েছে 4-5টা। তো এটা কারেক্ট আনসার হবে সংশয় সূচক অব্যসূচি সমুচ্চয় অব্যয় বুঝে। এখানে সংশয় বোঝাচ্ছে বাড়িটা তার ছিল বুঝি শঙ্খী নদীর মোড়ে। এখানে সংশয় বোঝাচ্ছে যে শঙ্খী নদীর মোড়ে তার বাড়িটা ছিল। সুতরাং এটা কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এবার দেখুন এই প্রশ্নের প্যাডাগজির প্রশ্নগুলো আমরা খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো, কারণ পেসেজে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। কী করবো ভাই, খুঁজে বের করতে হয়। তো আপনাদেরকে যদি ভালো করে বুঝিয়ে দেওয়া না হয় তাহলে তো আপনারা নিজে থেকে বের করতে যদি পারতেন তাহলে তো ভালোই হতো। তো যাই হোক, আপনারা বের করতে পারবেন, শুধুমাত্র পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কী করে বের করতে হয়, তাই না? তো দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? তো এবার থেকে প্যাডাগজির আরও 15টি প্রশ্ন হচ্ছে, খুব তাড়াতাড়ি ফাস্ট করবো এবং আপনারাও কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি ফাস্ট আনসার করবেন। দেখুন কারেক্ট আনসার কী হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার কারণ কি? প্রাথমিক যে শিক্ষা হয়, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা শিশুদেরকে মাতৃভাষায় শিক্ষা দিই, তার কারণ কি? মাতৃভাষায় শিশুর পক্ষে সহজে বোধগম্য হয়, আঞ্চলিক ভাষাগুলিকে প্রাধান্য দেওয়ার জন্য, মাতৃভাষায় শিক্ষাদানে কম খরচ লাগে, অভিভাবকরা বেশিরভাগই ভাষাটা জানে। কোয়েশ্চেন নাম্বার 16। এখানে অভিভাবকরা বেশি জানে কম জানে সেটা আমার জানার দরকার নেই, আমি শিশুকে বুঝাবো। ভাষা খরচ কম লাগে সেটা কোনো কথা নয়। আঞ্চলিক ভাষা, এখানে মাতৃভাষার কথা বলেছে, আঞ্চলিক ভাষা কোথা থেকে চলে আসলো? সুতরাং অপশন এ ইজ দ্য রাইট আনসার। মাতৃভাষা শিশুর পক্ষে সহজে বোধগম্য ইজ দ্য রাইট আনসার। সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? সংশোধনমূলক যে শিক্ষণ হবে তার মূল উদ্দেশ্যের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে? রিমিডিয়াল টিচিংয়ের যে উদ্দেশ্য তার মধ্যে কোনটা কারেক্ট নয়? পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতাকে চিহ্নিত করা, প্রয়োজনীয় সংশোধনের সহায়তা করা,
নতুন বিষয় পড়ানোর আগে সকলের মধ্যে পূর্বপাঠের জ্ঞানের সমতা আনা, দুর্বলগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক পীড়ন করা। দেখতে পাচ্ছেন কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 17। সংশোধনী শিক্ষণের মূল উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত নয় বলেছে, এটা কারেক্ট আনসার হবে কি দুর্বলগ্রস্ত শিক্ষার্থীদের মানসিক আমরা পীড়ন করতে পারি না, ঠিক আছে, তাদেরকে মানসিক পীড়ন করা যায় না, ঠিক আছে, সেটা অশুদ্ধ। মানসিক পীড়ন করা কখনো সত্য হবে না। মানসিকভাবে যদি পীড়ন করি তাহলে সে আর জীবনে শিখতে পাবে না। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশু শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এই ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আরটি অ্যাক্ট 2009, এই 2009 অনুযায়ী কোন কথাটা সত্য? বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে, তারপর দেখুন মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় কম গুরুত্ব দিতে হবে। এখানে দেখুন কারেক্ট আনসার আপনার 100% কারেক্ট আনসার কমেন্ট দিতে পারবেন। তো কারেক্ট আনসার বলুন তো কী হতে পারে? কোয়েশ্চন নাম্বার 18। অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা আমরা করি না, শাস্তির ব্যবস্থা নেগেটিভ ওয়ার্ড, মাতৃভাষা শিক্ষায় আমরা 100% গুরুত্ব দেবো, কম গুরুত্ব কেন দেবো? সুতরাং কারেক্ট আনসার বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক পদ্ধতি অনুযায়ী তাকে শিক্ষাদান করতে হবে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য 100% কারেক্ট। দেখুন কবিতা পাঠের পর শিক্ষক শিক্ষিকা শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে কয়েকটি দলে ভাগ করে নিম্নলিখিত নির্দেশগুলি দেবেন। প্রথম দল বিষয় সম্পর্কে ছবি এঁকে দেখাবে, দ্বিতীয় দলের কাজ কবিতার মূল ভাবটিকে মুখে বলবে, তৃতীয় দল কবিতাটি সম্পর্কে মতামত গদ্যে লিখে প্রকাশ করবে। এই যে সক্রিয়তার উদ্দেশ্য কী? অর্থাৎ একজন শিক্ষক কী করলেন, কবিতা যখন পড়ালেন, কবিতা পড়ানোর পর তিনি তার ছাত্রদেরকে বিভিন্ন ছোটো ছোটো দলে ভাগ করলেন, ঠিক আছে, তিনি ছোটো ছোটো দলে ভাগ করলেন, সবাইকে 4জন বা 5জন করে তিনি প্রত্যেকটাকে দলে ভাগ করলেন এবং দল অনুযায়ী তিনি কাজ দিলেন যে দল 1-এর এই কাজ, দল 2-এর এই কাজ, দল 3-এর এই কাজ। এই ক্ষেত্রে তিনি আসলে তার উদ্দেশ্য কী ছিল এই কাজটা করার? শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া, নিছক সময় অতিবাহিত করা, আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি করা, না শিক্ষার্থীর মধ্যে থাকা বিভিন্ন ক্ষমতা ও প্রবণতাকে গুরুত্ব দেওয়া? কী হবে কারেক্ট আনসার? দেখুন প্রশ্ন যদিও কঠিন লাগে কিন্তু অপশনগুলো কিন্তু দেখেই আমরা কারেক্ট আনসার করতে পারি। মজার বিষয় ভাই, এই ধরনের অপশন দেখে যদি কারেক্ট আনসার করতে পারেন তাহলে আপনার কি টেনশন ভাই। আমরা সময় অতিবাহিত করা মানে টাইম পাস, আমরা কি ক্লাসে যে টাইম পাস করার জন্য না, আমরা শিশুদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করি না, শিক্ষার্থীকে বিচ্ছিন্ন করি না, আমরা তাদের একত্র করার চেষ্টা করি। সুতরাং কারেক্ট আনসার হবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্ষমতা এবং প্রবণতা কতটুকু রয়েছে তার উপর আমরা কী করি? গুরুত্ব প্রদান করি। যদি কোনো শিক্ষক শিক্ষিকা লক্ষ্য করেন কোনো শিক্ষার্থী পঠনজনিত সমস্যা অর্থাৎ রিডিং ডিসঅর্ডারের শিকার হয়েছে, তখন তাকে নিম্নলিখিত কোন সমস্যায় সম্পর্কিত বলে শনাক্ত করবেন? যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনি লক্ষ্য করেন যে তার পঠনজনিত সমস্যা হয়েছে অর্থাৎ সে পড়তে পারছে না, তখন সেটা কোন সমস্যা? অ্যাফেজিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া নাকি অটিজম? এটা কারেক্ট আনসার 100% সবাই পারবেন। বলুন তো কোয়েশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার কি? আপনাদের কমেন্ট এত কম আসছে ভাই কেন? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, আপনারা সবাই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো। সবাই কারেক্ট আনসার বলুন না, এত ভয় পাওয়ার কী আছে ভাই? আপনারা যত তাড়াতাড়ি বলবেন তত আপনাদেরই তো লাভ, আপনারা তো শিখতে পাবেন ভাই, তাই না? তো দেখুন রিডিংয়ের যদি সমস্যা হয়, আমি ঠিকের সাইজে বলেছিলাম, তো রিডিংয়ের সমস্যা হলে কি ডিসলেক্সিয়া, ঠিক আছে। যদি রাইটিংয়ের সমস্যা হয়, লিখতে পারে না, দ্যাট ইজ কল্ড ডিসগ্রাফিয়া। যদি ল্যাঙ্গুয়েজ ভাষাগত সমস্যা হয় তাহলে আফাজিয়া, ঠিক আছে। তারপর হচ্ছে যদি ক্যালকুলেটর মানে কি ম্যাথস, গাণিতিক সমস্যা, ম্যাথসের সমস্যা হলে ক্যালকুলিয়া মানে ডিসক্যালকুলিয়া, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 21, শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতা অর্থাৎ সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজের অর্থ কী? শিক্ষার ক্ষেত্রে ভাষার কেন্দ্রিকতা বলুন বা সেন্ট্রালিটি অফ ল্যাঙ্গুয়েজের অর্থ কী? ভাষা অন্যান্য সকল বিষয় শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ভাষার সঙ্গে অন্যান্য বিষয় শিক্ষার কোনো যোগ নেই। বিষয় চর্চা ভাষা শিক্ষার কেন্দ্র। কোনো বিশেষ বিষয় সম্পর্কিত ধারণা অর্জনের জন্য ভাষার দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কোয়েশ্চেন নাম্বার 21 কারেক্ট আনসার কোনটি হবে?
এখানে বলেছে কোনো একটা বিষয় যদি আমরা শিখতে চাই, ধারণা যদি, কনসেপ্ট যদি আপনার ডেভেলপ করতে চাই, তাহলে ভাষার দিকে গুরুত্ব দিন। আপনি যদি আজকে ভাষাই না জানেন, তাহলে আপনাকে নতুন একটা কনসেপ্ট বুঝালে আপনি বুঝবেন কী করে, সেটা আমরা ক্যান্সেল। বিষয় চর্চা, কন্টেন্ট স্টাডিজ ভাষা শেখার কেন্দ্র, সেটা হবে না। ভাষার সঙ্গে অন্যান্য বিষয়ের শিক্ষার 100% যুগ আছে, কেন যুগ নাই? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বারে, ভাষা অন্যান্য সকল বিষয় শেখার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। একবার ভাষা শিখে গেলে আমরা সবগুলি সাবজেক্টে কিন্তু আমাদের ভাষা ব্যবহার হয়। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন নাম্বার 22, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? উপলব্ধি, নির্ভুল, অসঙ্গতি নাকি গতি? কোয়েশ্চন নাম্বার 22। আদর্শ পাঠ হতে গেলে একটা উপলব্ধি থাকতে হবে, পাঠের উপলব্ধি, পাঠটা নির্ভুল হতে হবে, পাঠের একটা ফ্লুয়েন্সি থাকতে হবে, গতি থাকতে হবে। অসঙ্গতি মানে কি? ভুল। আদর্শ পাঠে কখনো ভুল থাকতে পারে না। একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষক শিক্ষিকা যদি শিক্ষার্থীদের বলেন সহপাঠীদের পারমঙ্গতার মানাঙ্কন অর্থাৎ অ্যাসেসমেন্ট করতে, তাহলে সেটি হবে। বিতর্ক প্রতিযোগিতা করে তিনি শিক্ষার্থীদের বললেন যে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের তোমরা মূল্যাঙ্কন করো, তোমরা তাদের অ্যাসেসমেন্ট করো, আমি আজকে তাদের অ্যাসেসমেন্ট করবো না। তো এটাকে কি বলবো? দলগত মানাঙ্কন, তারপর ব্যক্তিগত মানাঙ্কন, নাকি সহপাঠী দলের মানাঙ্কন, নাকি আত্মগত মানাঙ্কন? দেখুন কত ইজি প্রশ্ন এসেছিল, তাই না ভাই? এক বন্ধু আরেক বন্ধুকে মূল্যায়ন করবে, এটা সহপাঠী মূল্যায়ন ছাড়া আর কি হবে? ঠিক আছে না? পিয়ার অ্যাসেসমেন্ট যাকে আমরা বলতে পারি, যদি ইংলিশে বলি তাহলে বলবো পিয়ার অ্যাসেসমেন্ট, সহপাঠী মূল্যায়ন। নীরব পাঠের নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোন উদ্দেশ্যটি সবচেয়ে বেশি যুক্তিযুক্ত? নীরব পাঠের ক্ষেত্রে কয়েকটা উদ্দেশ্য দেওয়া আছে, তার মধ্যে কোনটা বেশি যুক্তিযুক্ত? 1 নম্বর হচ্ছে শব্দভাণ্ডার বৃদ্ধি, 2 নম্বর যথাযথ উচ্চারণের অভ্যাস নির্মাণ, 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীকে নিজের মতো করে ব্যস্ত রাখা, 4 নম্বর পাঠের মূল ধারণাটিকে মনোযোগ সহকারে বুঝে নিতে সাহায্য করা। কোয়েশ্চন নাম্বার 24। নীরব পাঠে নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্যে কোন উদ্দেশ্য সবচেয়ে বেশি যুক্তিযুক্ত? দেখুন নীরব পাঠ, সে যদি নীরব পাঠ মানে আস্তে আস্তে পড়ে, তো আস্তে আস্তে পড়ে সে কী মনে মনে যদি পড়ে, তাহলে সে কী উচ্চারণ করছে আমি কি বুঝতে পারবো? তাহলে এটা মোটেই হবে না। তাকে আমরা কাজে ব্যস্ত রাখি না, এখানে শব্দভাণ্ডারের বৃদ্ধি কী করে হলো সেটা হবে না। সুতরাং কারেক্ট আনসার হবে নীরব পাঠে কী হয়, যে ধারণা বা কনসেপ্টটাকে মনোযোগ সহকারে বুঝতে বেশি সাহায্য করে নীরব পঠন। তো নীরব পঠন মূল ধারণাটিকে মনোযোগ সহকারে আমাদের কী করতে হবে? বুঝে নিতে হবে। কবিতা পাঠের আলোচনায় প্রাসঙ্গিকভাবে একজন শিক্ষক বা শিক্ষিকা ইতিহাস এবং ভূগোল বিষয়ের সম্পর্ক দেখাচ্ছেন, এক্ষেত্রে তিনি কোন শিক্ষণ কৌশল অবলম্বন করেছেন? তিনি কবিতা পড়াচ্ছেন, কবিতা পড়াতে পড়াতে কবিতার প্রসঙ্গে তিনি ইতিহাস এবং ভূগোল সম্বন্ধে তাদেরকে বোঝাতে চাইছেন। তো এই ক্ষেত্রে তিনি কোন কৌশল অবলম্বন করছেন? অনুগামী, অনুসন্ধান, অনুবন্ধ নাকি অনুসারী? এটাকে কি বলবে? এটাকে বলে অনুসারী ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন ক্ষেত্রে শ্রবণ দক্ষতার প্রয়োগ সরাসরি হয় না? ওয়াও, শ্রবণ দক্ষতার প্রয়োগটা সরাসরি ডাইরেক্ট হচ্ছে না, ডাইরেক্ট শ্রবণ দক্ষতার প্রয়োগ হয় না। আমরা অপশনগুলো দেখি এবং আপনারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার জানান। রেল স্টেশনে গাড়ির সময় সম্পর্কিত ঘোষণা, ক্লাসরুমে শিক্ষকের শিক্ষিকার পরীক্ষার দিন ঘোষণা, স্কুলে বসে একমনে গল্পের বই পড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ। এটা কারেক্ট অ্যান্সার কী হবে? সরাসরি আমি আমার শ্রবণ করছি না। রেল স্টেশনে আমি গেলাম, রেল স্টেশনে গিয়ে দেখলাম যে একটা গাড়ি ঘোষণা করলো যে এই ট্রেনটি 10টার সময় ছাড়বে, ঠিক আছে। गुवाहाटी থেকে लामडिंग जाने वाली ट्रेन, ठीक है, गुवाहाटी से लामडिंग जाने वाली ट्रेन अभी 2 नंबर प्लेटफर्म में आ रही है। ঘোষণা করে আমি শুনতে পেলাম, ডাইরেক্ট শুনলাম, সমস্যা কি? ক্লাসরুমে এসে শিক্ষক বলেন যে আগামী 10 তারিখ তোমাদের এক্সাম নেব, ঠিক আছে। যেমন আমরা বলতে পারি যে আগামী জুলাই 7 তারিখ
তোমাদের এক্সাম হবে। আপনি শুনতে পেলেন তো, ডাইরেক্ট শুনতে পেলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করছে, শুনতে পেলেন। কিন্তু আপনি যদি গল্পের বই পড়েন তাহলে আপনি শুনবেন কী করে? জিনিসটা বুঝবেন। স্কুলে বসে এক মনে গল্পের বই পড়া, আপনি যদি বইটা পড়েন তাহলে তো অন্যজন শুনবে, আপনি তো শুনবেন না, তাই না? এখানে বলে যে শ্রবণ দক্ষতা, ঠিক আছে না? আপনি এক মনে পড়ছেন, আপনি তো শুনছেন না, সুতরাং এখানে শ্রবণ দক্ষতার প্রয়োগ হচ্ছে না অপশন নাম্বার সিতে, ঠিক আছে? কোথায় গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি জরুরি সাক্ষরতা স্তরে লক্ষ্য করা যায়, অর্থাৎ কি ইমার্জেন্ট লিটারেসি স্টেজ? তো ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিস, ইমার্জেন্ট সলিউশন, এই নিয়ে আমি অলরেডি একটা ক্লাস প্রোভাইড করেছি, আপনারা ক্লাসটা দেখে নেবেন। তো এই নিয়ে যত ডাউট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বইয়ের প্রতি আগ্রহ, গল্প বর্ণনা বা বলার ক্ষমতা, বিভিন্ন জিনিসের নাম জানা, না শব্দ লেখার ক্ষমতা? কোয়েশ্চন নাম্বার 27। ইমার্জেন্ট লিটারেসি স্টেজে একটা শিশুর বিভিন্ন জিনিসের নাম জানা, সেটা লক্ষ্য করা যায় না, ঠিক আছে? এখানে কি বলেছে? কোনটি লক্ষ্য করা যায় না, ঠিক আছে? তো ইমার্জেন্ট লিটারেসি স্টেজে এখানে প্রশ্নটা একটু গণ্ডগোল আছে হয়তো বা সম্ভবত। তো নিচের কোনটি জরুরি সাক্ষরতা স্তরে লক্ষ্য করা যায়, যায় ছিল, তো যদি যায় থাকে তাহলে এটা থাকবে তার কি, এটা কারেক্ট অ্যান্সার। বইয়ের প্রতি আগ্রহ হবে এবং বিভিন্ন জিনিসের নাম জানা, এই দুটো হবে। শব্দ লেখার যে ক্ষমতা সেটা ইমার্জেন্ট লিটারেসি স্টেজে তার বিশেষ করে থাকে না। গল্প বর্ণনা এবং গল্প বলা সে কী করে বলে ছোটো শিশু, এটা তার হবে না। তো মেইন প্রশ্ন হচ্ছে বইয়ের প্রতি আগ্রহ থাকে মানে কোন আগ্রহ? যেমন সে যে পৃষ্ঠাগুলো উল্টাবে, পৃষ্ঠাগুলো উল্টাবে, তো 100% কারেক্ট আনসার এখানে এই প্রশ্নের কারেক্ট আনসার হবে লক্ষ্য করা যায় যদি বলি তাহলে বিভিন্ন জিনিসের নাম জানা। সে কী করবে? বিভিন্ন জিনিসের নাম জানতে চাইবে, যে ওই জিনিসটার নাম কি, ওইটার নাম কি, ওইটা কেন হয়, অর্থাৎ এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে, তাই না? শিক্ষণ উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস ব্যবহারে কোন বিষয়টি বেশি জরুরি? আমরা যখন টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস যখন আমরা ইউজ করি তখন কোন বিষয়টা বেশি জরুরি হয়ে ওঠে? সহজলভ্য হয়, এটা স্বল্প মূল্য হয়, শিক্ষার্থী তৈরি হয়, না বিষয়ের প্রতি সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত হয়? এটা আমরা যে বিষয়ের উপর, যে টপিকের উপর আমরা ক্লাসটা নেব, এই টপিকের উপর আমাদের টিএলএমটা হতে হবে, সুতরাং বিষয়ের প্রতি সম্পৃক্ত এবং যথাযথভাবে প্রযুক্ত হতে হবে। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা, বক্তা, পাঠদান শুষ্ক ও নীরস শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, অপ্রয়োজনীয় মুখস্থ নির্ভর উপরোক্ত মন্তব্যগুলি কোন বিশেষ শিক্ষাপদ্ধতি নির্দেশ করছে? অর্থাৎ বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শেখানো হচ্ছে, সোজা কথা, এখানে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে তিনি পাঠদান করছেন। এই পাঠদান পদ্ধতিকে আমরা কি বলবো? এটা হচ্ছে অবরোহী পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি অর্থাৎ মানে কি? অবরোহী পদ্ধতি। একদম লাস্ট শেষের কোয়েশ্চন, বাংলা ক্লাসে যদি কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর মৌলিকতা এবং সৃজনশীলতার সন্ধান পেতে চান তাহলে তিনি কোন ধরনের প্রশ্নের সাহায্য নেবেন? একটা বাংলা ক্লাসে একজন শিক্ষক বা শিক্ষিকা যদি শিক্ষার্থীর মৌলিকতা এবং সৃজনশীলতার সন্ধান পেতে চান, যে ওই শিশুটা আসলে ক্রিয়েটিভ চিলড্রেন কিনা না, ওই শিশুটির মধ্যে ক্রিয়েটিভিটি আছে কিনা না, ওই জিনিসটা যাচাই করতে চান, তাহলে তিনি কী ধরনের প্রশ্ন করবেন? সত্য মিথ্যাবাচক প্রশ্ন, মানে তিনি কিছু প্রশ্ন করবেন, তারপর তিনি কি করবেন? কিছু প্রশ্ন করবেন, সত্য মিথ্যাবাচক প্রশ্ন, তারপর একটি শব্দের উত্তর ভিত্তিক প্রশ্ন, একটা শব্দের উত্তর ভিত্তিক প্রশ্ন মানে একটা শব্দের উত্তর হবে, তারপর বহু নির্বাচনধর্মী প্রশ্ন মানে এমসিকিউ টাইপ, তারপর হচ্ছে মুক্ত প্রান্তিক প্রশ্ন। তিনি কি করবেন? খোলামেলা প্রশ্ন করবেন, দ্যাট ইজ কল্ড মুক্ত প্রান্তিক প্রশ্ন। এমন প্রশ্ন করবেন যে সে নিজে প্রশ্নটা বানিয়ে বলতে পারে, মানে উত্তরটা। অর্থাৎ তিনি কি করবেন? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে প্রশ্ন করবেন, ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে, বা তিনি ওপেন এন্ডেড কোয়েশন করবেন, যে প্রশ্নের অনেকগুলো আনসার হতে পারে, যাতে সে চিন্তা করে আনসারটা দিতে পারে, ঠিক আছে? ইয়েস অর নো প্রশ্ন তিনি করবেন না, সত্য মিথ্যা প্রশ্ন করবেন না, একটি শব্দ করবেন না, এমসিকিউ করবেন না। তিনি তাকে অর্থাৎ এইগুলো হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং, তিনি তাকে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা ওপেন এন্ডেড মাইন্ডের প্রশ্নগুলো করবেন, ঠিক আছে? তো আজকে আমরা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনের সম্পূর্ণ প্যাসেজ, একটি গদ্যাংশ, পদ্যাংশ, তারপর প্যাডাগজি সবগুলো মিলিয়ে আমরা টোটাল 30টি প্রশ্ন ডিসকাস করলাম, যে সম্পূর্ণ ক্লাস এবং ক্লাসের পিডিএফ আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দেবো, আপনারা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ক্লাস খুব শিগগিরই আসছে।
কোনো যদি সমস্যা থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।